আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব। আজকে আলোচনা করব প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে। তো এখানে আমরা মূলত কি বিষয় নিয়ে আলোচনা করব? প্রথমত আমরা আলোচনা করব যে শারীরতত্ত্ব জিনিসটা আসলে কি? এরপর আলোচনা করব শারীরতত্ত্বের ভিতর কি জিনিস আছে যেমন খনিজ লবণ পরিশোষণ, শ্বসন, সালোকসংশ্লেষণ ইত্যাদি যে জীব বিষয়গুলো। তো এখানে আমরা মূলত বিভিন্ন যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা খুঁটিনাটি কিছু আলোচনা করব। বিস্তারিত আমরা আলোচনা করব না। তো মূলত আমরা আসলে প্রথমত জানবো যে শরীরতত্ত্ব আসলে কি? আমরা যদি একজন মানুষের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের বডির ক্ষেত্রে তাহলে কি জিনিস হয়ে থাকে আমাদের বডির ক্ষেত্রে? যেমন ডাইজেশন হয়ে থাকে অর্থাৎ হজম হয়ে থাকে, হজম প্রক্রিয়া। তারপর শ্বসন বা রেসপিরেশন অর্থাৎ আমরা যে শ্বাস-প্রশ্বাস নেই। তারপর আমাদের হার্টবিট অর্থাৎ হার্ট যে পাম্প করে। তারপর আমাদের যে মাসল কন্ট্রাকশন হচ্ছে ব্রেন থেকে যে আমাদের মাসলে সিগন্যাল পাঠাচ্ছে ইত্যাদি আরো অনেক কিছু আছে। এগুলো সবই কিন্তু আমাদের মানুষের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে শারীরবৃত্তীয় জিনিসটা বা শারীরতত্ত্ব আসলে জিনিসটা কি বোঝাবে? তো যে জিনিসটা ন্যাচারালি আমাদের বডির মধ্যে ঘটে থাকে। এটা যেন এমন না যে বাহির থেকে আমাদের মেডিসিন দেওয়া দরকার পড়ে বা অন্য কোনো মেকানিজম এর সাহায্যের দরকার পড়ে। এটা আমাদের বডির মধ্যে built in ভাবেই এটা থাকে এবং এটা আমাদের শরীরের আ গঠনের জন্য তাহলে শারীরতত্ত্ব জিনিসটা আসলে কি? আমাদের বডির মধ্যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো হচ্ছে সেট সেইটা সম্পর্কে যে আলোচনা সেটাই হচ্ছে শারীরতত্ত্ব। তাহলে প্লান্টের মধ্যে বা উদ্ভিদের মধ্যে আসলে কি শারীরবৃত্তীয় জিনিসগুলো ঘটে থাকে? তো এই কাজটা হচ্ছে তোমাদের যে তোমরা বের করবা যে উদ্ভিদের মধ্যে কি শারীরবৃত্তীয় কাজ হয়ে থাকে। তা আমি পূর্ববর্তী স্লাইডে আমি কয়েকটা নাম বলছি যেমন খনিজ পানি লবণ পানি ও খনিজ লবণ পরিশোষণ, তারপর হচ্ছে প্রস্বেদন, সালোকসংশ্লেষণ ইত্যাদি। একটা জিনিস লেখা মানে সেটা কি হতে পারে? সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি। এটা কিন্তু এক ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো যদিও এই চ্যাপ্টারে আমরা উদ্ভিদের বৃদ্ধি নিয়ে আলোচনা করব না, তাই ওটা লিখা হয় নাই। তারপরও আমরা এক্সাম্পল গুলো কিন্তু মাথায় রাখবো। তাহলে আমাদের শারীরতত্ত্ব কি এটা মোটামুটি ক্লিয়ার। তো এখানে আমরা আলোচনা করব যে পানি ও খনিজ লবণ শোষণ নিয়ে। তো পানি ও খনিজ লবণ শোষণের কি প্রক্রিয়া আছে সেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো এখানে আমরা জাস্ট দেখাচ্ছি যে পানি ও খনিজ লবণ এখানে শোষণ হচ্ছে। মাটি থেকে শোষণ করে থাকে পানি ও খনিজ লবণটা। তো এখানে খনিজ লবণ কেন শোষণ করবে উদ্ভিদ? কারণ তার বৃদ্ধির জন্য, উদ্ভিদের বৃদ্ধির জন্য খনিজ লবণটা দরকার। তাছাড়া আরো কিছু কাজের জন্য যেমন সালোকসংশ্লেষণের জন্য কিছু খনিজ লবণ দরকার। আরো ইত্যাদি কাজের জন্য খনিজ লবণ দরকার। তো পানি কেন দরকার? কারণ পানি উদ্ভিদের সালোকসংশ্লেষণে ভূমিকা পালন করে। আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি বা পড়ব। এইভাবে পানি ভেঙে কিন্তু হাইড্রোজেন, ইলেকট্রন অ্যান্ড অক্সিজেন তৈরি হয় বা অক্সিজেন মুক্ত হয়। তো ইলেকট্রনটাকে কাজে লাগানো হয় এবং হাইড্রোজেন প্লাস আয়ন যেটাকে আছে সেটাকেও কাজে লাগানো হয়। আচ্ছা বলো তো হাইড্রোজেন প্লাস আয়ন যদি কেউ গ্রহণ করে তাহলে সে কি হবে? যেমন ধরা যাক একটা কোএনজাইম NADP NADP যদি এই পানির থেকে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে একটা, তাহলে সে কি হবে? বিজারিত হবে। তখন কি আর সে NADP থাকবে? না। তখন সে NADPH হয়ে যাবে। বা যেটাকে আমরা বলি কি বিজারিত NADPH। যদি ২ টা হাইড্রোজেন গ্রহণ করে তখন সে কি হবে? NADPH প্লাস H প্লাস আয়ন। তখন সেটাকে আমরা কি বলি? বিজারিত ফর্ম। তাহলে এই কোএনজাইমটা বিজারিত অবস্থায় আছে। তাহলে পানির হচ্ছে এই রোল সালোকসংশ্লেষণের ক্ষেত্রে এবং এইভাবে সে অক্সিজেনকেও পরিবেশে মুক্ত করে দেয়। ফলে আমরা অক্সিজেন পেয়ে থাকি। তাহলে আমরা বুঝলাম যে পানি ও খনিজ লবণ পরিশোষণটা কেন দরকার। এরপর আলোচনা করব যে আসলে কি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, কোন অঙ্গের মাধ্যমে হয়ে থাকে সেটা আমাদের পরবর্তী লেকচারের বিষয়। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রস্বেদন। তো প্রস্বেদনের ব্যাপারটা হচ্ছে যে পাতা থেকে যে পানি বের হয়ে যায় বাষ্প আকারে। পাতা থেকে বাষ্প আকারে যে পানিটা বের হবে সেটাই হচ্ছে প্রস্বেদন। তার একটা প্রক্রিয়া আছে গাটেশন, সেটা কিন্তু তরল আকারে বের হয়। আচ্ছা, তো এখন প্রস্বেদন কোথা থেকে বের হবে? পাতা থেকে বের হবে। পাতা মূলত প্রস্বেদনের প্রধান অঙ্গ এবং এখানে আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা বের করতে পারি। সেটা হচ্ছে আ অনেকের বাসায়ও প্ল্যান্ট থাকে, তাই না? চারাগাছ থাকে। সেই ক্ষেত্রে চারাগাছের মাথায় বা পাতার মাথায় পলিথিন পেঁচিয়ে দিতে পারি আমরা। তাহলে আমরা কিছুক্ষণ পর দেখব যে ওখানে বিন্দু পানি কণা জমে গেছে। তাহলে এভাবে আমরা প্রমাণ পাই যে পাতা থেকে অবশ্যই পানি বের হয়। তো মূলত দেখা যাচ্ছে 99% পানি বের করে দেয় উদ্ভিদ যতটুকু সে শোষণ করে থাকে। হুম। তো এবার আলোচনা করব সালোকসংশ্লেষণ নিয়ে। সালোকসংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ সূর্যালোক গ্রহণ করবে। তো সূর্যের আলো কেন গ্রহণ করে থাকে? সূর্যের আলো গ্রহণ করার মাধ্যমে
সূর্যের আলো গ্রহণ করার মাধ্যমে সে শক্তি তৈরি করে এটিপি প্লাস এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন। এই এটিপি প্লাস এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি করে থাকে এবং এটা দিয়ে সে পরবর্তীতে গ্লুকোজ বা এটা দিয়ে পরবর্তীতে সে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করে থাকে। তো এটাই হচ্ছে মূলত আমাদের সালোক সংশ্লেষণ। তো এটাই আমরা ২ টা ভাগে আলোচনা করব। আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে মূলত কার্বন ডাইঅক্সাইডের আ বিজারণ হয়ে থাকে এবং গ্লুকোজ তৈরি হয়ে থাকে। আর আলোক নির্ভর পর্যায়ে এই এটিপি প্লাস এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি হয়ে থাকে। তো পরবর্তীতে আলোক নির্ভর আবার ২ টা পর্যায় আছে। একটা হচ্ছে C3 আর একটা হচ্ছে C4। তো কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে C3 চক্র ঘটে, কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে C4 চক্র ঘটে। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণটা আমরা বুঝলাম। এবার আসি শ্বসন নিয়ে। তো শ্বসনে আসলে কি হয়? আমরা সাধারণত জানি আমরা যেভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করি অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, উদ্ভিদের শ্বসন ক্ষেত্রে একই কাজই করবে। অক্সিজেন গ্রহণ করবে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিবে। তো এখানে তেমন জটিল কোনো প্রসেস নাই। এখানে আমরা সবাত শ্বসন, অবাত শ্বসন নিয়ে কিছুটা আলোচনা করব বিস্তারিতভাবে। এবার তোমরা ২ টো প্রশ্নের উত্তর দাও তো চিন্তা করে। একটা হচ্ছে উদ্ভিদ তার নিজের জন্য ২৪ ঘন্টা শ্বসনের জন্য অক্সিজেনের দরকার হয় এবং সেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। তাহলে উদ্ভিদও কিন্তু ২৪ ঘন্টা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আবার আমরা বলতেছি যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষার জন্য উদ্ভিদ যত বেশি লাগাবো তত ভালো। তাহলে এই ব্যাপারটা আসলে কি হলো? উদ্ভিদও তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। হ্যাঁ, সে গ্রহণও করতেছে কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের জন্য। কিন্তু সে শ্বসনের মাধ্যমে কিন্তু ২৪ ঘন্টায় সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগও করতেছে এবং পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ালো? আমরা কি এইভাবে চিন্তা করব যে উদ্ভিদ আমাদের অক্সিজেনগুলো নিয়ে যাচ্ছে? তাহলে এই জিনিসটা তোমরা একটু চিন্তা করে জানাবে কমেন্টে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে উদ্ভিদ যেহেতু নিজেই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আবার নিজেই অক্সিজেন গ্রহণ করে, তাহলে আমরা চিন্তা করি সালোক সংশ্লেষণের জন্য তার কার্বন ডাই অক্সাইড দরকার। আবার শ্বসনের জন্য তার অক্সিজেন দরকার। তাহলে আমরা এখন একটা জিনিস চিন্তা করি, পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু, কোনো কিচ্ছু নাই যারা কার্বন ডাই অক্সাইড ডোনেট করতে পারে। তাহলে উদ্ভিদকে শুধুমাত্র তার নিজের কার্বন ডাই অক্সাইড দিয়েই সালোক সংশ্লেষণ চালাতে পারবে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে উপজাত হিসেবে গ্লুকোজ তৈরি হলো সেটা দিয়ে তো সে তার বৃদ্ধি ঘটাতে পারলো এবং অক্সিজেন যে পরিবেশে নির্গত করলো ওই অক্সিজেনটাতে কি আবার সে শ্বসনের মাধ্যমে শ্বসনের জন্য আবার গ্রহণ করতে পারবে। এভাবে কি সে বেঁচে থাকতে পারবে কিনা? তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাও। কোনো প্রাণী নেই, শুধু উদ্ভিদ আছে। কোনো জীবজন্তু নাই, শুধু উদ্ভিদ। সে একাকী বেঁচে থাকতে পারবে কিনা? সে নিজেই স্বয়ংসম্পূর্ণ কিনা? তাহলে এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।